শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান এজি। আজকে আমরা মূলত ব্যাংকিং খাত নিয়ে আলাপ করতে চাই। 5টি ব্যাংক এক হতে যাচ্ছে, একীভূত হতে যাচ্ছে। এইসব ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তারা দিনের পর দিন অনেকে ব্রাঞ্চে ঘুরছেন, শাখায় ঘুরছেন, কিন্তু অর্থ বা টাকা যেরকম চাইছেন বা যে হারে চাইছেন তেমনটা ফেরত পাচ্ছেন না। গ্রাহকেরা এই অর্থের ফেরত কী হবে, এছাড়া যে ব্রাঞ্চগুলো রয়েছে, শাখাগুলো রয়েছে, সেখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরই বা কী হতে যাচ্ছে, সেসব বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করব। আলাপের বিষয় আমাদের ব্যাংক স্বচ্ছতা, এবং সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্মৃতি রয়েছেন এই মুহূর্তে অধ্যাপক এ কে এনামুল হক, মহাপরিচালক বিআইডিএস, এবং সেই সঙ্গে রয়েছেন ফারুক বেনুদ্দিন, অর্থনীতি বিশ্লেষক, এবং ব্যারিস্টার এ মাসুম রয়েছেন, কোম্পানি এবং অর্থনীতি বিশ্লেষক। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। যে 5টি ব্যাংকের কথা বলছিলাম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামিক জিন ব্যাংক, এগুলো জানা আপনাদের। তো এই 5টি ব্যাংক এক হবে, এটি আসলে দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা চলছে। মাঝখানে 2টি ব্যাংক চাচ্ছিল না, তারাও পরবর্তীতে সম্মত হয়েছে। এখন এই 5 ব্যাংকে অনেক আমানতকারী রয়েছেন, অনেক গ্রাহক রয়েছেন যারা টাকা রেখেছেন, কিন্তু এখন তারা ঠিকমতো সেই অর্থগুলো ফেরত পাচ্ছেন না। দিনের পর দিন তারা শাখায় ঘুরছেন, ব্রাঞ্চে ঘুরছেন, ভুক্তভোগী যারা রয়েছেন তারা। এখন এসব ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তারা তাদের আমানতের সব টাকা ফেরত পাবেন। 5 ব্যাংক এক হওয়ার যে প্রক্রিয়া, সেটি কি এই গ্যারান্টি দেয় কিনা? এনামুল হক, আপনাকে দিয়ে শুরু করেছি। হ্যালো। মানে অবজেক্টিভ হচ্ছে যে এর ফলে ব্যাংকগুলোর টাকা ফেরত দিতে পারবে, এটাই অবজেক্টিভ। আমার অবজারভেশন হচ্ছে গভর্নমেন্ট ফান্ড করবে, বলছে যে আমি টাকা দেব, কিন্তু এরপরে কি হবে? আমি সবার টাকা ফেরত দিয়ে দিলাম, এরপরে কি ব্যাংক থাকবে? সো লজিকটা অন্যভাবে চিন্তা করা উচিত। আমরা মার্জারের কথা বলি, ইট ইস এ স্ট্র্যাটেজি, এটা যে মিথ্যা তা না। ইন জেনারেল আপনি যদি লিটারেচার দেখেন, তারা বলবে যে শক্ত ব্যাংকের, ভালো ব্যাংকের সাথে খারাপটা মার্জ করার চেষ্টা করে নানা শর্ত দিয়ে, যাতে করে ভালো ব্যাংক কোনো একটা বিশেষ কারণে একটা ব্যাংকের ভার নেয়, যে আমি এভাবে নিলাম, তার অন্য একটা স্ট্রেংথ ছিল, যেহেতু বিপদে পড়ে গেছে আমি সে দায়িত্ব নিলাম। এটাই হচ্ছে সাধারণভাবে মার্জার হয়, এবং এই মার্জারটা নিজেদের ইচ্ছায় হয়। এখন আমরা যেভাবে মার্জ করতে যাচ্ছি, কতটুকু হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমি যখন মার্জ করতে যাব, একটা জিনিস সত্য যে ব্যাংকগুলোতে টাকা নাই এই সেন্সে লোন দিয়েছিল, কিন্তু একেবারে যে পুরো ব্যাংক উদা হয়ে গেছিলো তা না। যদি ওভারঅল সেক্টর দেখেন, তাহলে সংকটটা এই 5টা ব্যাংকে না। মানে আমার এই মুহূর্তে গভর্নমেন্ট ব্যাংকের এনপিএল যেটাকে, এটা হচ্ছে প্রায় 40%। সব প্রাইভেট ব্যাংকের অ্যাভারেজ 15%, এর মধ্যে কয়েকটা বেশি খারাপ। তো সুতরাং এটা তো এই সলিউশনে মানুষ ব্যাংক বিমুখ যদি হয়ে যায়, এবং মানুষ যদি তার আমানত ভবিষ্যতে রাখতে না চায়, তখন কি অবস্থা হবে ইকোনমিতে? সো এটা আসলে চিন্তা ভাবনা করার বিষয়। এবং একই সাথে যারা মালিক ছিল ব্যাংকের, তাদেরও চিন্তার বিষয় আছে। তাদের মধ্যে সবাই খারাপ ছিল, সব শেয়ার হোল্ডাররা চুরি করার জন্য ব্যাংকের মালিক ছিল, শেয়ার কিনেছিল, তাও তো না। অতএব তাদের কাছেও দায় আছে। সো এখানে 3টা পক্ষ। একটা পক্ষ হচ্ছে ব্যাংকের যারা শেয়ার হোল্ডার, একটা পক্ষ হচ্ছে আমানতকারী, আর একটা পক্ষ হচ্ছে এমপ্লয়িজ। এবং এখানে যদি খেয়াল করেন, 2-1জনের জন্য পুরা গণ্ডগোলগুলো হয়েছে, এটাও যেমন সত্য। সেই জায়গায় যদি চিন্তা করি, মার্জার কি সলিউশন হিসেবে আসবে কিনা, আনসার হচ্ছে ভেরি ডিফিকাল্ট। এই সমস্ত ব্যাংকের একই জায়গায় 5টা ব্রাঞ্চ আছে, হয়তো দেখা যাবে অনেকগুলো ক্লোজ করতে হবে। সুতরাং এটা হচ্ছে নেক্সট ধাপে আসবে। এবং এর জন্য এই পুরো দায়ের শুধু যে একা সে ওনার বা ম্যানেজারের, তাও না। আপনি ব্যাংক শুরু করেছেন, বলছেন যে একটা ব্যাংক চালু করলে একটা শাখা 4টা গ্রামে করতে হবে। সেই রেগুলেশন তো আসলে ফলো হয়নি। আমি আসবো আপনার কাছে। অনেক রেগুলেশনের সেই সমস্ত হয়েছে, তার ফলাফল আসলে ভোগ করতে হয়েছে ব্যাংক সেক্টরে। ফারুক বেনুদ্দিন, আপনার কাছে আসতে চাই। মানে এই যে যখন মার্জারটা হবে, মার্জারের মূল যে লক্ষ্য, আসলে যে সংকটটা, যেটি বারবার আমাদের পালস পয়েন্টে হিট করছে, যে আমানতকারী ব্যাংকে যাচ্ছেন, টাকা পাচ্ছেন না, এই সমস্যার সমাধান কি হবে বলে মনে করেন কিনা এই মার্জারের মধ্য দিয়ে? মার্জারের যেটা রোডম্যাপ দেওয়া হয়েছে, তাতে আমরা যতখানি জানি যে 5টা ব্যাংকের, আপনার নিশ্চয়ই দেখেছেন, এটা প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো তাদের আমানত আছে। তাদের মধ্যে মানে ইন্ডিভিজুয়াল আমানতকারী আছে, আমানতকারীদের অর্থ হচ্ছে প্রায় 1/3, 46,000 কোটি টাকা। এর মধ্যে যেটা এখন পরিকল্পনা আছে সেটা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা আছে, সেইটার আন্ডারে
2 লক্ষ টাকা পর্যন্ত যাদের আমানত আছে তারা ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে তারা টাকাটা ফেরত পাবেন। বলা হচ্ছে 2 মাসের মধ্যে দেওয়া হবে। আর ইনস্টিটিউশনাল মার্জার হয়ে যাওয়ার পরে মার্জার হয়ে যাওয়ার পরে এবং 2 লক্ষ টাকার উপরে যারা আছে তাদেরকে পর্যায়ক্রমে দেওয়া হবে। আর ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে, ওই আমানতকারী যারা আছে, তাদের বলা হচ্ছে তাদেরকে হয়তো শেয়ার দিয়ে দিবে, ওই ব্যাংকে শেয়ার দিবে, ওই ব্যাংকে মার্জার শেয়ার হয়ে যে ব্যাংকটা হ্যাঁ হয় সেটা মার্জার হওয়ার পরে। রাইট। এখানে একটি বিষয় আমার কাছে একটু সংশয় আছে, আমি নিশ্চিত নই। সেটা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম হচ্ছে এমন একটা জিনিস যেখানে ব্যাংকগুলোকে প্রিমিয়াম দিতে হয় 8-10টা ইন্স্যুরেন্সের মতন। এই সমস্যা কবলিত ব্যাংকগুলোকে আসলে এই প্রিমিয়াম দিয়েছিল কিনা এটা নিয়ে আমার একটা সন্দেহ ওই আছে। কভারেজের আওতায় আছে কি? যদি তা না হয় তাহলে কিন্তু ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের কথা যেটা আমরা ভাবছি যে 2 লক্ষ টাকা পর্যন্ত তারা পেয়ে যাবেন, সেখানে কিন্তু তখন একটা সমস্যা দেখা দেবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনার পরবর্তী সময়ে যে গ্রাহকদের আস্থা, নর্মালি এটা কি হয় যে একটা মার্জার হয় নর্মালি ইট ইজ স্ট্র্যাটেজিক ডিসিশন বাই 2 কোম্পানিজ, নট অনলি ব্যাংকস। অনেক কোম্পানি মার্জার হয়েছে। এটা এখন কথা হচ্ছে তারা মার্জারের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে 2টি প্রতিষ্ঠান তারা যখন ভাবে যে তারা এক হয়ে গেলে তারা অনেক বড় বাজার দখল করতে পারবে, আরও শক্তিশালী হবে। এটা হচ্ছে মার্জারের পেছনের মূল স্ট্র্যাটেজিক সিদ্ধান্তটা এখান থেকে আসে। আমাদের দেশে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা ঠিক নয়, সেটা এক পর্যায়ে চাপিয়ে দেওয়া মার্জার হচ্ছে। এখন এই চাপিয়ে দেওয়া মার্জার আপনার ক্লাসিক্যাল ডেফিনেশন যে মার্জার, তার মধ্যে পার্থক্য আছে। এবার আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা ছিল উপায়ও ছিল না আসলে। এটা কোনো স্ট্র্যাটেজিক ডিসিশন না, কিন্তু উপায়ান্তর না দেখে মার্জারগুলো করা হচ্ছে। কারণ অতীতে ভুলগুলো আমরা করেছি যে অপ্রয়োজনের বাইরে ব্যাংক দিয়েছে, এটা বারবারই বলা হচ্ছিল। এবং অনেক আগে যখন ব্যাংকগুলো দেওয়া হচ্ছিল বিভিন্ন প্রজন্মের ব্যাংক, তখনও কিন্তু অনেকে বলেছিল এগুলোকে আলটিমেটলি মার্জার করতে হবে। খুব বিচ্ছিন্নভাবে কেউ কেউ বলেছিল। আজকে সেটা এই সংশয়টা এবং সেই ভবিষ্যৎবাণীটা সব এখন দেখা যাচ্ছে এটা ঠিকই বলা। ওই সংখ্যাটা কি থেকে যায় কিনা ফারুক ভাই, যে অনেকগুলো দুর্বল ব্যাংক মিলে যখন, দুর্বল প্রতিষ্ঠান মিলে যখন আপনি যোগফল করছেন 0+0 মিলে কি না, শূন্য 0 গুণ 0 শূন্যই থাকবে। কিন্তু কথা হচ্ছে আমারও বলছি এটা ছাড়া বিকল্প কি ছিল? এটা ছাড়া বিকল্প কোনো পথ খোলা ছিল? বিকল্প ছিল না। তো এই যে আপনি বলছেন বিকল্প পথ কি অবসায়ন করা ব্যাংকের? অবসায়ন করলে তো সাধারণ এই যে ব্যাংকিং খাতের উপরে মানুষের আস্থা চলে যাবে। নাহলে আমাদের দেশের অনেকগুলো ব্যাংক অবসায়ন করা উচিত ছিল, কিন্তু আমরা কখনো করতে দিই। যেটা উন্নত বিশ্বে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার দেখবেন প্রতি বছর কয়েকটা ব্যাংক এখানে ফেল করে এবং তাদেরকে আপনার অবসায়ন হয়ে যায়। এটা আমরা হতে দেই নাই, কারণ আমাদের এমনি এই সেক্টরটার দুর্বল, মানুষের আস্থা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ভবিষ্যতে। একটা প্রশ্ন করি, যখন মার্জারের ঘোষণা দেওয়া হলো তখন কি এই ব্যাংকগুলোর প্রতি আস্থা ফিরলো বা মানুষের কি আস্থা আসলো না? কিন্তু এটা শুনবো ফারুক ভাই আপনার কাছে এসে। ব্যারিস্টার মাসুম আপনার কাছে আসতে চাই। আমরা এর আগেও লক্ষ্য করেছি যখন ব্যাংকিং খাত সংকটে পড়ে তখন সরকার এই ব্যাংকিং খাতে যেন কোনো ধরনের অবসরণের ঘটনা না ঘটে বা কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট যেন না পড়ে, জন্য সরকার অর্থ যোগান দেয়। এবারও কিন্তু এই 5টি ব্যাংক যখন মার্জার হচ্ছে তখন তাদেরও মূলধন যোগান দিচ্ছে সরকার। এটাকে আমরা বেসিক ব্যাংকের ক্ষেত্রে লক্ষ্য করেছি, বাজেটে মূলধন যোগান দেওয়া হয়েছিল। ফার্মার্স ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখি সিন্ডিকেটিভ করে আসলে অনেকগুলো ব্যাংক একসাথে মিলে অর্থ যোগান দিয়েছিল, কিন্তু তার ফলাফল তো আমরা যেই ফলাফলের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে সেটি পাইনি। এবারও তো মার্জারে বড় অঙ্কের একটি টাকার যোগান দেওয়া হচ্ছে। আদৌ এইসব টাকা ঢেলে কি ব্যাংকে ফিরিয়ে আনা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাংকটিকে বাঁচানো যাবে কি? আমরা যেটা দেখছি সেটা হলো যে যেটা আমার ফারুক ভাই এবং ভালো করে ওনারা বলছিল ইস্যুটা, এখন ওই মার্জার ছাড়া যেহেতু আমাদের কোনো অপশন নাই, আমাদেরকে মার্জারেই যেতে হয়েছে। কারণ এটা ইউরোপিয়ান কান্ট্রি বা আমরা আদার কান্ট্রিতে যেটা দেখি যে ফিসক্যাল ডিফিসিট সেটার পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। সেই জন্য গভর্নমেন্ট এই ইস্যুটা ওই মার্জারের ভাবেই যায়। তাহলে দেখা যায় যে ডিপোজিটর বা শেয়ার হোল্ডারদের অনেকাংশে একটা রিলিফ আসে। এখন আপনি যখন টাকা দিচ্ছেন, এখন এখানে দেখছি আমরা অ্যারাউন্ড 35,200 crore টাকার মতো দিবে, কিন্তু এই মোস্টলি প্রথম তো 20,000 এবং পরের যে টাকাটা সেটাও কিন্তু এই আলটিমেট এটা করবে ওই আমরা ট্যাক্স পেয়ারই পে করবে। কিন্তু এখানে যেটা হয়েছে, কখন ফেল করে, যখন আপনি অ্যাকাউন্টেবিলিটি করবেন না। যেমন ধরেন এই যে ব্যাংকগুলি যাদের কারণে ফেল হলো, এখানে ক্লায়েন্টরাও ছিল, এখানে বোর্ড ম্যানেজমেন্ট ছিল, এখানে যারা যারা ইনভলভ ছিল,
এই যারা ইনভলভ ছিল তাদেরকে যদি আপনি অ্যাকাউন্টেবল না করেন, যেটা আমরা অনেক দেশে দেখেছি, যেমন ইউরোপিয়ান কান্ট্রিতে। যোগ করি, সাপ্লিমেন্টারি কোশ্চেন যোগ করি। এর আগে যখন বেসিক ব্যাংক বা ফার্মার্স ব্যাংক বা আমরা পদ্মা ব্যাংকের কথা বলি, তখন যখন এই টাকা যোগান দেওয়া হয়েছিল, ফান্ড যোগান, তার আগে কিন্তু ম্যানেজমেন্ট চেঞ্জ করা হয়েছিল না, ম্যানেজমেন্ট চেঞ্জ, বোর্ড কিন্তু চেঞ্জ হয়েছিল। চেঞ্জ ইস্যু না, ইস্যুটা হলো আপনি যদি দেখেন এক্সাম্পল হিসেবে গ্রিসরে ধরেন, ঠিক তারা এরকম মার্জারে গিয়েছিল, কিন্তু যারা এটার সাথে কানেক্টেড ছিল এই অ্যাবিউজ করার পিছনে, যারা এই লুটটা করেছিল, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনেনি। না আনার কারণে যারা নতুন আসছে তারাও সেইটাকে ওইভাবে নেয়নি, পরে দেখা গিয়েছে সেটা ফেল করেছে। এবারে সেই সংখ্যা তাহলে আপনি এই ফার্মার্স ব্যাংকের বা অন্য যে ব্যাংকগুলি যেটা হয়েছিল সেখানে যারা এটার সাথে ইনভলভ ছিল, কারণ এটা তো একটা ইকোসিস্টেম ফেল করেছে, তাহলে এখানে রেগুলেটররা ইনভলভ ছিল, এখানে ব্যাংকের বোর্ড, ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট, এভরিওয়ান ইনভলভ ছিল। তাহলে এদেরকে তো আপনি কোনো ধরনের পানিশমেন্ট, কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনেননি। না আনার কারণে যেটা হলো, এটা রিপিটেশন হয়েছে। ঠিক এবারও যদি, কারণ এই প্রসেসটা কিন্তু 1 day 2 days না, এভরিওয়্যার এটা অ্যারাউন্ড 2 to 3 years, আরো বেশি লাগবে, অ্যারাউন্ড 2 বছর লাগে। কারণ এখানে তো অনেক ইস্যু আছে, কারণ এখানে যারা এমপ্লয়িজ, অ্যারাউন্ড 18,000 এমপ্লয়িজ, এদের কি সবাইকে আপনার লাগবে? এখানে অনেক ভালো এমপ্লয়িজ আছে, খারাপ এমপ্লয়িজ আছে, যারা দক্ষ আছে, অদক্ষ আছে। এখন এদেরকে আপনি কিভাবে, কাদেরকে ওই গোল্ডেন হ্যান্ডশেক দিবেন কিনা, এককালীন রিটায়ারমেন্টে দিয়ে দিবেন কিনা, বা এদেরকে রাখবেন, এইটা একটা প্রসেস হতে পারে। এখানে ভালো ক্লায়েন্ট আছে, খারাপ ক্লায়েন্ট আছে, এখানে অনেকে লুট করেছে। এই যে বিভিন্ন ধরনের ইস্যু টাইম টু টাইম আপনাকে হ্যান্ডেল করতে হবে। আর ব্যারিস্টার মাসুম, যদি স্পেসিফিক জিজ্ঞেস করি, ফারুক ভাই বলছিলেন 2 লাখ টাকা যারা রেখেছেন আমানতকারী, তারা হয়তো পেয়ে যাবেন, আর 3 লাখ 4 লাখ টাকা যারা রেখেছেন তাদের কি হবে? না, এখানে 2 লাখ টাকা, সেটাও কিন্তু আইন চেঞ্জ করতে হবে। এক্সিস্টিং আইনে কিন্তু আছে 1 লাখ টাকা, আর এটাকে আবার তাদেরকে আইন চেঞ্জ করে 2 লাখ টাকা করতে হবে। আচ্ছা, 2 লাখ টাকা করলো, কিন্তু এই যে পরেরটা তারা যেটা বলছে যে 4% ইন্টারেস্ট রেটে দিবে, কিন্তু এইটা তো ধরেন এই যে 46,000 যারা ইন্ডিভিজুয়াল তাদেরকে দিচ্ছে, কিন্তু যারা ধরেন এই যে রেস্ট অ্যামাউন্ট, যারা ধরেন কর্পোরেট যারা বডি যারা আছে তাদেরকে ইকুইটি পার্টনার করে দিয়ে দিচ্ছেন। কিন্তু এই যে ইকুইটি পার্টনার তারা হচ্ছে, আদৌ সেই ইকুইটি তারা অ্যাকচুয়ালি এনজয় করবে কি করবে না, না এটা আবার ওই যে আপনার ওরিয়েন্টাল ব্যাংকের মতো যদি সেই মানে কি বলে লায়াবিলিটি হয়ে দাঁড়ায়, তাহলে তো হবে না। আমি আসবো আপনার কাছে আবারও, অধ্যাপক এনামুল হক আপনার কাছে আসতে চাই। মানে যেই কথা বলছিলেন ব্যারিস্টার মাসুম, যে সিস্টেমটা চেঞ্জ করতে হবে, শুধুমাত্র ওই ফান্ডের যোগান দিয়ে আসলে হবে না। এবার একটু মানে একটা সূত্র ধরিয়ে দিই, সেটা হচ্ছে গভর্নর কিন্তু প্রথমে বলেছিলেন টাকা ছাপবেন না, পরে চেপেছেন 40,000 টাকার মতো, আসলে আমরা যেটা জানি যে 40,000 কোটি টাকার মতো আসলে তিনি টাকা চেপে যোগান দিয়েছেন এই ব্যাংকগুলোতে। তিনি যে ব্যাংকগুলো খারাপ হয়ে যাচ্ছিল সেই ব্যাংকগুলোকে এরকম যোগান দিয়েছেন অর্থে, কিন্তু তাতেও কোনো কাজের কাজ হয়নি। তাহলে এটি তো এক ধরনের প্রমাণিত যে আসলে টাকার যোগান দিয়ে ব্যাংকগুলোকে আসলে কোনোভাবেই যে উন্নতি করার কথা সেটি হয়নি। আবারও কিন্তু ওই ব্যাংক অবশ্য মার্জারের নামে কিন্তু আবারও টাকার যোগানই দেওয়া হচ্ছে, ফলাফল পাবো। আমি প্রথমে একটা বুঝাই, সেটা হচ্ছে যে আমেরিকানতে বিশেষ করে বছরে প্রায় 100 ব্যাংক কলাপস করে, একটা দুটো না, অলমোস্ট 100-র মতো। যুক্তরাষ্ট্র দুটি কলাপস করলো, সেটা আবার মানে কিন্তু আমেরিকাতে যেটা হয়, এটা তো ইউনিট ব্যাংকিং, তো অত ব্রাঞ্চ ব্যাংকিং না, সেই জন্য তারা খুব অল্প জায়গার মধ্যে এটা এফেক্ট। আমাদের তো এক একটা ব্যাংকের 1000 খানেকের মতো ব্রাঞ্চ আছে, অতএব এগুলোকে চট করে বাংলাদেশ গভর্নমেন্ট যদি বলে কলাপস করবে, এটা বিশাল কেওস তৈরি করবে পুরো ব্যাংকিং ব্যবস্থার উপরে। মানে ভবিষ্যতে মানুষ ব্যাংকেই টাকা রাখবে না, সুতরাং এইভাবে কলাপস করা যাবে না। সুতরাং কিছুটা দায় গভর্নমেন্টের নিতে হবে, কিন্তু শিখতে হবে। কি শিখতে হবে? যে আমি যে আজকে ভুলটা করলাম, যেমন আগের মার্জারের কথা বললেন, আগেরটার থেকে শেখা উচিত ছিল। শিখে কার উচিত ছিল? যে কিছু লোককে দায়ী করা এবং নিজেকে দায়ী করা। সেন্ট্রাল ব্যাংক নিজেকে দায়ী করতে হবে, কারণ এটা এমন নাই প্রথমবার এটা কলাপস করছে, এর আগেও কলাপস করছে। সেন্ট্রাল ব্যাংক কোনো দায় নিয়েছে না, তো দায় না নিলে আপনি তো আসলে মানুষকে বোঝাচ্ছেন যে এইভাবে করা যায়। হ্যাঁ, রেগুলেটরের কাদের অবহেলায় ব্যাংকিং খাতের অবহেলায় ব্যাংকের অবস্থা, এবং এই জায়গাগুলোর ভিতরে ব্যবস্থা দেখলাম না কোনো। তো কাজে আমি যেটা বলছি সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে, যদি আমি বলি যে আমি সব ব্যাংককে কলাপস করতে দেবো, আনসার হচ্ছে ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেমে এটা করা খুব ডিফিকাল্ট, এটাতে ব্যাংকিং ব্যবস্থা বিপদে পড়বে। তার মানে স্যার আপনি বলতে চাচ্ছেন এখনো মানে আমাদের যে সমস্যা সেটিকে সার্জারি না করে বারবার ওষুধ দিয়ে সেই ব্যথাটিকে কমিয়ে দমন করে নানা বুদ্ধি আছে। মানে একটা এক্সাম্পল দেই, যদি এত কিছু না করে ব্যাড লোনগুলো গভর্নমেন্ট কিনে ফেলতে পারতো,
একবারেই শেষ হতো, বলতো বাকিরা চালাও, এবং বাকিদের ইকুইটি যারা দায়ী তাদের ইকুইটিটা নিয়ে বসে থাকতে পারতো, শেষ। এটারও কিন্তু স্পেসিফিক কোনো ব্যাখ্যা কিন্তু পাইনি আমরা, যে এই ব্যাংকগুলোর যে দায় রয়েছে তার কি হবে সেটা নিয়েও পরিষ্কার কোনো ব্যাখ্যা কোনো পাইনি। এই বিষয়ে শুনবো আমরা, একটা বিরতি সময় হয়েছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আমরা ফিরে আসছি এখন প্রকাশ্যে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশ্যে। ফারুক ভাই, আপনার কাছে আসতে চাই, মানে আপনি বলছিলেন যে সরকারের উপায় ছিল না আসলে মার্জার ছাড়া এই ব্যাংকগুলোর আসলে গন্তব্য কী হবে সেটা ঠিক করার জন্য। মানে সরকার তো আসলে আস্থা বাড়ানোর জন্যই একীভূতের ফর্মুলায় গিয়েছে, কিন্তু এটা করার পর আমরা দেখলাম উল্টো চিত্র, গ্রাহকরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লেন এই ব্যাংকগুলো থেকে টাকা তোলার জন্য। তাহলে কি আস্থার মানে কমলো না বাড়লো? না, এখানে কিন্তু বিষয়টা কোথায় হচ্ছে, যেই উদ্দেশ্যে মার্জারটা করা হচ্ছে, এখন সরকার এবং রেগুলেটর উভয় পক্ষেরই কিন্তু একটা দায় আছে যে লোকজনকে আস্থা ফেরানোর জন্য যেটা করা হচ্ছে, এবং এটা যে আরও শক্তিশালী হবে এই মেসেজটা দিতে হবে। আমাদের দেশের লোকজন তো আসলে ঘর পড়া গরু, বিভিন্ন সময় তারা বিভিন্ন শেয়ার বাজার থেকে শুরু করে সব সময় তারা কিন্তু তাদের যে আস্থা ফেরানোর বিষয়টার ব্যাপারে কিন্তু খুব বেশি একটা নজরে আনে না কিংবা ভাবে না। কিন্তু এটা যে করা হচ্ছে তাদেরকে তাদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এই বিষয়টা কিন্তু খুব স্ট্রং মেসেজ এবং কার্যকরভাবে মেসেজ দিতে হবে, এবং সেটা যেই কোনোভাবে হোক, আমি ঠিক জানি না কীভাবে, বাট এই মেসেজটা দিতে হবে যে নট টু বি প্যানিকড। এই কথাটা যদি ব্যাংকটা একটা ব্যাংক কীভাবে টিকে থাকে, শুধুমাত্র মানুষের আস্থার উপরে তো, যে ব্যাংক চাইলে টাকা ফেরত দিতে পারবে। এই আস্থাটা যদি করা হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে যেই উদ্দেশ্যে করা হচ্ছে সেইটা আংশিকভাবে হয়তো সফল হবে। তার আগ পর্যন্ত কি ফারুক ভাই মনে হয় যেসব ব্যাংকে মানে এখন গেলে যে তারা বলেন যে দিনে 5,000 টাকার বেশি তোলা যাবে না বা 2,000 টাকার বেশি দিতে পারছি না, এই অবস্থা কি আগামী 2 বছর চলতে থাকবে? এটা তো কিছু আসলে চলতে থাকবে। যদি আপনি বড় যারা আছে ডিপোজিটার, তারা তো এটা সাফার করবে না। ছোটদের নাইলে দিয়ে দেওয়া যাবে এইভাবে সেইভাবে, কিন্তু বড়রা তো সাফার করবে। এখন কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে যে এই যে সরকার যে টাকা দিয়ে এগুলাকে ক্যাপিটালাইজেশন করে এটা চালানোর কথা, এইটাকে এইভাবে তো এটা মানে কি বলে সাদগায়ে জারিয়া করে তো যাবে না। এইখান থেকে এই ব্যাংকগুলোকে ভায়াবল করে এই টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা তো করতে হবে। সেটার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে, সেইটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। মার্জার করে দেওয়া ইজ ভেরি ইজি, আপনি করে দিলেন, কিন্তু এগুলাকে যদি ব্যাংকটাকে এই একীভূত ব্যাংক, যে ইউনাইটেড ইসলামী ব্যাংক যেটা নাম যেটা বলা হচ্ছে প্রাথমিক যেটা নাম শোনা যাচ্ছে, এবং এই ব্যাংকটাকে ভায়াবল করে তারা যাতে ব্যবসা করে এই টাকা ফেরত দিতে পারে, সেইটা ব্যবস্থা যদি না করা হয় তাহলে এটা আবার মাঠে মারা যাবে, এই জনগণের টাকা যেটা দিয়েছে সেটা যাবে। সুতরাং এইটার জন্য কিন্তু দায়টা কিন্তু সরকারের এবং রেগুলেটরের থাকবে, কারণ তারা আমাদের টাকা নিয়ে ব্যাংকগুলোকে বাঁচাচ্ছে এবং বাঁচাচ্ছে, ঠিক আছে, আমি সেটাই স্বীকার করি যে ঠিক আছে, এটা যদি না করা হয় তাহলে আমাদের পুরো ব্যাংকিং সেক্টরটা সিস্টেমিক কলাপস করবে, লোকজন আর ব্যাংকে টাকা রাখবে না, তারা অন্য কোনোভাবে কোথাও রাখবে। তো সুতরাং এইটার জন্য দায় কিন্তু এবং দায়িত্বটা কিন্তু সরকারের, যে এই মার্জারকে সাকসেসফুল করার জন্য, মানুষের আস্থাটা টিকিয়ে রাখার জন্য এবং ফেরত আনার জন্য যা যা করা সেই সবই করতে হবে, নট স্টোন টু বি রিমেইন আনটার্নড। ব্যারিস্টার এম মাসুম, মানে এইভাবে যেই প্রশ্ন করছিলাম, মানে 2 বছর ধরে কি তাহলে এই চিত্র দেখতে পাবো আমরা? ব্যাংকগুলোর মার্জার না হওয়া পর্যন্ত এরকম সংকট থেকেই যাবে? কোটি গ্রাহক রয়েছে তো এই ব্যাংকগুলোর, এই কোটি গ্রাহক কি এই ভুক্তভোগী থেকেই যাবে? এতে করে কি মানে মার্জার হবে সামনে, তারপর টাকা ফেরত পাবো, এই ভরসা দিয়ে কি আস্থা ধরে রাখা যাবে? এইটা একটা যেটা হলো কি, ধরেন বাংলাদেশ ব্যাংক এখানে হলো রেগুলেটরি বডি, তারা লাইসেন্স দিয়েছে এই ব্যাংকগুলিকে। আমরা যারা সাধারণ গ্রাহক, আমরা ওই ব্যাংকগুলিতে টাকা রেখেছি বেসড অন বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির জন্য, আদারওয়াইজ আমরা ওখানে রাখতাম না। তো বাংলাদেশ ব্যাংক কমপ্লিটলি ফেল করেছে। তো বাংলাদেশ ব্যাংক তো গভর্নমেন্টের তাহলে আমি একজন সিটিজেন হিসেবে যেখানে ডিপোজিট টাকা রাখছি, আমি চাহিদা মাত্র ওই টাকাটা পাওয়ার কথা, এখন দিতে পারছে না। এখন বাংলাদেশ ব্যাংক বলছে ঠিক আছে, একটা বড় একটি ব্যাংক হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক, এবং এই 5টা ব্যাংক মার্জ হবে। এখন এই টাইমটা, কাট অফ টাইমটা কবে হবে, এখন ওইটা তো ওরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে তারা হয়তো বা আসবে। এখন সেইটা টাইমের আগ পর্যন্ত তারা হয়তো বা কিছু কিছু দিয়ে যাবে। আরেকটা ব্যাপার হলো, এটা বলাই হচ্ছে যে এটা একটা গভর্নমেন্ট ব্যাংক হচ্ছে, কারণ ব্রিজ ব্যাংক হচ্ছে এবং এখানে গভর্নমেন্ট রেসপন্সিবিলিটিতে, কিন্তু যদি আবারও সেই ধরেন গভর্নমেন্টের সেই এক্স এমপ্লয়িজদের এনে বসিয়ে, সরকারি ব্যাংকের অভিজ্ঞতা কেমন আমাদের দেশে? সেটাই না,
আপনি যদি ওই যে ওদের আরো যদি একটা সরকারি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে যাচ্ছে, আপনি মানে দেখেন খুব যদি- বেশি কি আশা করা যায়? না, কারণ ওই যে পিও 26 আমরা বলি সবসময় যে আমরা যে প্রেসিডেন্ট অর্ডার যেটা আছে সেখানে যেইভাবে বলা আছে যে এক্সপিরিয়েন্সগুলি লাগবে, প্রি রিকুইজিট লাগবে, যে গভর্নমেন্ট ব্যাংকে যে 6 ডাইরেক্টরস আসবে, এমডি সহ সাহায্য, এদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে এবং তাদের কি অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এই অ্যাকাউন্টেবিলিটিটা না করার কারণে আপনি তো বারবার এরা একই কাজ করছে। তাহলে আপনি এখন যাদেরকে দিবেন, যদি ধরেন সব ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয়, তাহলেও আবার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তার যদি ব্যাংকের প্রতি মায়া না থাকে, এই যে ফারুক ভাইদের নাকি মায়া না থাকে না কথা নাকি? না, সবাই একরকম মানে না। অনেকে বলে না, আর কি, যদি ব্যাংকের প্রতি তার মায়া না থাকে, যদি তার ব্যাংকের প্রতি সেই ধরনের ইয়ে না থাকে, তাহলে কিন্তু আবার কাজ হবে না। তাহলে সব জায়গাতেই আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্স আনতে হবে এবং যাদের রিকগনাইজড যে অনেস্ট ক্রেডিবিলিটি এবং সেই সঙ্গে ইন্টিগ্রিটি বেস্ট আছে, মানে তাদেরকে নিয়ে আসতে হ্যাঁ, হবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কারা হবেন, কারা হতে পারবেন, সেটাও তো নতুন করে না, সেটা তো ভাবনা আপনার চিন্তা সিঙ্গাপুর এবং অন্যান্য দেশে কিন্তু যে ডাইরেক্টরস ইন্ডেক্স আছে এবং তাদেরকে কোয়ালিফিকেশন এখানে অনুযায়ী তো ব্যাংক থেকে নাম তাদেরকে প্রস্তাব টেস্টও করে দিতে হয়। সেখান থেকে সেন্ট্রাল ব্যাংক সিলেক্ট করে দেয়। হ্যাঁ, তাদের টেস্টও দিতে হয় এবং সেখান থেকে তাদেরকে ইয়ে বেসিস করে তার কোয়ালিফিকেশন বেসিস ওই স্পেসিফিক ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ব্যাংক বাঁচাতে পারবেন কিনা একটু ফারুক এটা ভাইয়ের কাছে সিঙ্গাপুর কথা বলছে কেন? এটা ভুটানের মতো দেশে কিন্তু ওদের একটা পুল আছে কারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে, ভুটানেই আছে। এবং রেগুলার ট্রেনিংও হয়, রেগুলার ট্রেনিং সিঙ্গাপুর তো অনেক উন্নত দেশ। সুতরাং সেই জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার। স্যার, আপনার কাছে আসতে চাই, মানে যদি মানে যাদেরকে দিয়ে পরিচালনা করা হবে তাদের ক্রাইটেরিয়াগুলো নিয়ে আসলে ভাবনার জায়গা সরকারের দেখেন কিনা, বা গভর্নরের কাছ থেকে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো ধরনের ইঙ্গিত পান কিনা, আপনার কাছে কি মনে হয়? প্রথম যদি আমরা গত 1 বছর সময় দেখি, এই সব ব্যাংকগুলো সব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়ে চালানো হচ্ছে। এতে কি খুব লাভ হয়েছে ব্যাংকের? সো এটাই এক্সাম্পল। এভাবে চিন্তা করা উচিত, বোঝা উচিত যে শুধু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়ে একটা ব্যাংক চলবে না। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কাজ হচ্ছে 2 রকমের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে। একটা হচ্ছে কোম্পানি আইন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, যেটা হচ্ছে শেয়ার হোল্ডারের স্বার্থ আবার প্রশাসকও বসানো হবে, এরকমটাও শোনা তো যাচ্ছে। একই কথা, আরেকটা সরকারি ব্যাংক হবে। কাজেই এটা আমার কাছে কোনো সলিউশন মনে হচ্ছে না। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়ে হবে না। আমার কোনো স্টেক নাই, আমি ওখানে বসে সিদ্ধান্ত নিলে ব্যাংক লস করলে আমার কে যাবে, মান ইজ্জত চলে যাবে। আমি কেন ডিসিশন নেব? ওরা এরা সবাই বসে থাকবে। এবং যার কারণে আপনি যদি বলছেন সরকারি ব্যাংকের ডিফল্ট রেট তো আরও খারাপ, বেসরকারির অ্যাভারেজের চেয়ে সরকারির ডিফল্ট রেট ডাবল। আমরা তো ওটা এখনও ধরেই নেই। তাহলে আপনি কাকে ট্রাস্ট করবেন? স্যার, বলা হচ্ছে 2 বছরের মধ্যে যদি ব্যাংকের অবস্থা ভালো হয় তাহলে গভর্নর বলেছেন এটাকে বেসরকারি খাতে দিয়ে দিবেন। আর ওই প্রসঙ্গে একটু বলি স্যার, সেটা হচ্ছে বলা হচ্ছে যেসব খেলাপি রয়ে গেছে এইসব ব্যাংকের, সেগুলো যদি ভ্যালু থাকে তাহলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সেটা কিনে নিতে পারে। স্যার, এই ফর্মুলা কাজ করবে? নাহলে বাকিটা অবলোপন রাইট অফ করে দিবে বলছে। এই ফর্মুলা কাজ করবে না। বাংলাদেশে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে চালানো খুব ডিফিকাল্ট। খুব ভালোভাবে চিন্তা করেন, ইভেন এই যে 5টা ব্যাংকে আমরা কোম্পানি দিয়ে লায়াবিলিটি হিসাব করছি, এটা কিন্তু প্রকাশ করার ক্ষমতা আছে কারো? আনসার হচ্ছে সেখানেও তারা বিপদে আছে। আমার সাথে সেদিন কথা হচ্ছিল একজনের, সে বলল যে আমরা কি চাপের মধ্যে আছি, বলতে পারছি না সব জিনিস। মানে বুঝতে হবে যে এমন একটা দেশে আমরা বসবাস করছি, সবাই সবাইকে চেনে। এই সবাই সবাইকে চেনে এবং আমি এমন সব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিচ্ছি যারা নিজেদের গায়ে তাপ লাগাতে চান না। ফারুক ভাই, এই অভিযোগের ব্যাপারে একটু শুনতে চাই আসলে। আপনি নন, মানে অন্যান্য এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনার, মানে কোন সাইড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জায়গা। না, ইস্যুটা হচ্ছে যে আসলে আমাদের দেশে এতদিন যে কালচারটা চলে আসছে এবং এখনো আছে, হয়তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কাদেরকে তৈরি বানায়। আপনি আসলে আমি আরও গোড়ায় আপনার হাত দেওয়া উচিত। সেটা হচ্ছে আমাদের দেশে এখন যে প্রাইভেট ব্যাংকের মালিকানার যে প্যাটার্নটা আছে, এটাকে পুরোপুরি চেঞ্জ করতে হবে। আপনি যে কোনো, আমরা যাদেরকে চিনি, যেসব ব্যাংকের মালিকদেরকে, এবং মালিক মানে বোর্ডে যারা আছে উদ্যোক্তাদের, তাদের অনেককে আমরা চিনি, তাদের ব্যাকগ্রাউন্ড খুব ভালো করে জানি, তারা ব্যাংক মালিক হওয়ার মতো লোক না। তো সুতরাং আপনি যখন মুড়ির মধ্যে ব্যাংকের লাইসেন্স দিয়েছেন, তখনই কিন্তু আমাদের এই জিনিসগুলো মাথা রাখা উচিত ছিল এবং সেটা অনেক আগে করা উচিত ছিল। ব্যাংক ডিরেক্টর কারা হইতে পারবে? এক সময় ব্যাংকার বলতে যারা ব্যাংক ডিরেক্টর, মানে ব্যাংকের উদ্যোক্তা, সম্মানিত লোকজনই থাকতো। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখেছি, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা আপনারা সবাই চিনি কোন জাতের লোক ব্যাংক ডিরেক্টর হয়েছে। সুতরাং তারাই একজন, শুধুমাত্র সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের বাধ্যবাধকতা আছে বলে তারাই এটা বসায়, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বসায়, নাহলে তাদের দরকার ছিল না। এমনকি আমি এটা অনেক সময় বলতাম যে অনেক ব্যাংক চায় যে একজন এমডি রাখতে হয় বলে রাখে, নাহলে তারা এমডিও চায় না, তারাই চালাবে। সুতরাং এটা যদি হয় তাহলে তো ব্যাংক
এভাবে চলবে না। ফারুক ভাই, একটু মার্জারের পরের প্রসঙ্গে একটু আলাপ করি। মার্জার হয়ে গেল ধরে নিলাম, এই ব্যাংকটা গ্রাহকের আস্থা অর্জন করে ডিপোজিট তো দিতে হবে, আবার ঋণও দিতে হবে। চ্যালেঞ্জটা কিভাবে ফেস করবে? আমি সেই কথাটা একটু শুনি। সেই কথাটা বলতে যাচ্ছিলাম যে এইটাকে ভায়াবল করতে হবে, নাহলে তো আপনার মার্জারের Benefit-টা আমরা পাবো না। আপনার ব্যর্থ হবে। সুতরাং এই ভায়াবল করতে গেলে সেটা হচ্ছে এই ব্যাংকগুলোকে ব্যবসা করতে হবে। এই ব্যবসা করার জন্য ব্যাংকগুলোর যে সক্ষমতা সেটাকে কাজে লাগাইতে হবে, এবং শুধুমাত্র আমি সরকার ফান্ড দিয়ে দিল এবং ব্যাংকগুলো এটা দিয়ে ব্যবসা করবে সেটা নয়, সেটা সক্ষমতা তৈরি করা। সেই সক্ষমতা তৈরি করার সবচেয়ে প্রধান কাজটি হবে মানুষের আস্থা ফেরত আনা। মানুষ যদি টাকাটা না রাখে, ফারুক ভাই, মনে হয় টাকা রাখবে 2 বছর পর না গিয়ে মানুষের ব্যাংকে। সেইটার দায়িত্ব, সেই কথাটা আমি বারবারই বলছি যে এইটা ছাড়া এই ব্যাংক টিকবে না। ব্যাংক টিকে তো মানুষের আস্থার উপরে। এখানে আরেকটি বিষয়, একটু আগে কথা হচ্ছিল খেলাপি ঋণের কথা। দেখেন, আমি একটা প্রস্তাব প্রায় সময় বলি, সেটা হচ্ছে যে এখন যেটাকে আমরা খেলাপি ঋণ বলছি, এটাকে আরেকটা দুইটা ভাগ করতে হবে। আমি যেটা খুব ওপেন লুটপাট এবং বেনামি, এগুলাকে তো খেলাপি ঋণ বলতে আমি রাজি না। এগুলো একদম সত্যিকার অর্থে লুটপাট। এই লুটপাটকৃত অর্থ যেগুলোকে আপনি কাউকে ধরতে পারবেন না, আপনি কেন ওগুলোকে খেলাপি ঋণ বলবেন? আপনি এগুলো আলাদা করেন। এগুলোকে কি করবেন? এগুলো কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট, সো কল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমাদের দেশে কেউ কিনবে না। সুতরাং আপনি ওগুলা ওদেরকে আলাদা করে ফেললেন, তাইলে হয়তো কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হয়তো রাজি হতে পারে। লুটপাট করা অর্থকে খেলাপি ঋণ বলে চালাবেন, এখানে আপনি আশা করতে পারেন না এটা কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নেবে। সুতরাং ইটস হাই টাইম আপনি ভাগ করেন লুটপাটকৃত অর্থ এবং যেটা বেনামি, যেটা কোনোদিন কাউকে ধরতে পারবেন না আইনগতভাবে কোনোভাবে না, আপনি এটাকে জন্য কি ব্যবস্থা করবেন, আপনি অবলোপন করেন কি করেন সেটা আলাদা বিষয়। সুতরাং এটা করতে হবে। দ্বিতীয় হচ্ছে, খুব কঠোরভাবে যারা ধরা পড়বে এগুলোর পেছনে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে, এটা আমাদের দেশে নাই, কালচার নাই, অ্যাকাউন্টেবিলিটি নেই, কিছু নেই। আপনি যদি এগুলো না করেন, এটা ভবিষ্যতে আবার ঘটবে। ব্যারিস্টার মাসুমও সেটি বলছিলেন। ব্যারিস্টার মাসুম, মানে ব্যাংকটাকে রান করার জন্য, ফাংশন করার জন্য আসলে কি করতে পারে ব্যাংক, মানে আর যেন খেলাপি না হয়, সেটা ব্যাকগ্রাউন্ডটাকে বলছিলেন। এটাকে আপনাকে ফুল কাজ করতে হবে। কারণ ধরেন 5টা ব্যাংক যেহেতু দেখা যাবে একই জায়গায় হয়তো বা 5টা ব্রাঞ্চ আছে, ওখানে আপনার 5টা ব্রাঞ্চ দরকার নেই। একটা ব্রাঞ্চে আপনি যখনই বিজনেসে ভায়াবিলিটি আনতে হবে, তখন আপনাকে টোটালটাকে আবার সাজাতে হবে, এবং যেখানে যেটা দরকার, ধরেন এতজন 18,000 এমপ্লয়িজ আসলে কি আপনার দরকার? এতগুলি ব্রাঞ্চ আসলে কি আপনার দরকার? কোন এরিয়াতে আপনার ব্রাঞ্চগুলি আছে, কোন এরিয়াতে অন্য জায়গায় যেখানে লাগবে, প্রোডাক্টগুলি কি কি প্রোডাক্ট আপনি শেপ দিবেন, এটা অনেক ভেরি কম্পিটেন্ট কোনো যারা বোর্ডে থাকবে ওরকম যদি সাউন্ড না হয়, তাহলে তাদের পক্ষে এটা সম্ভব হবে না। আর ডিপোজিট কিভাবে বাড়াবে এই ব্যাংক? অবশ্যই ডিপোজিট, যখনই এটা একটা গভর্নমেন্ট ব্যাংক, যেমন জনতা, অগ্রণী, বিভিন্ন ব্যাংক আমরা দেখছি, এদের ডিপোজিটের কখনোই অভাব হয় না, যতই দেখা যায় রেপুটেশন খারাপ হয়। ঠিক যখনই এটা আপনার একটা ইউনাইটেড ইসলামী ব্যাংক এবং যে স্বীকৃতি পেয়ে যাবে গভর্নমেন্ট ব্যাংক, এটা সাধারণ জনগণ যদি আপনি বিভিন্ন রিমোট এরিয়াতে যে আপনি ডিপোজিট কালেক্ট করতে পারবেন। প্রবলেম হলো যে আপনি ডিপোজিটটা কালেক্ট করে আবারও কি সেই ওয়েতে ড্রেইনিং আউট করবেন কিনা এই মানিগুলো। বেসিক ব্যাংক তো শতভাগ রাষ্ট্রায়ত্ত, হ্যাঁ, কিন্তু সেটা বলতে যাচ্ছিলাম, বেসিক ব্যাংক একসময় সবচেয়ে ভালো ব্যাংক ছিল, রাষ্ট্রায়ত্ত হওয়া সত্ত্বেও। ওই যে বোর্ড, আপনাকে বোর্ডটাকে করতে হবে। যদি বোর্ড আপনি না করেন, আবার যদি ওই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে না আনেন, তাহলে তো ওই একই জিনিস রিপিটেশন হতেই থাকবে। এখন সেইটা স্টপ করার জন্য আপনাকে টোটাল ইকোসিস্টেমটা ডেভেলপ করতে হবে। এবং ফারুক ভাই একটা খুব ভালোভাবেই বললো যে পানিশমেন্টটা, এবং যদি পানিশমেন্টটা না হয়, যারা এটা লুট করেছে স্পেসিফিকলি, এই লুটের যারা অংশীদার ছিল, এখন এখানে ম্যানেজমেন্টের লোক ছিল, রেগুলেটরি বডির লোক ছিল, আপনার ক্লায়েন্ট ছিল, যারা ছিল, সকলকে আপনার অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে। তাহলে নেক্সট টাইম এই জিনিসগুলো যারা এই ব্যাংকগুলোর মানে এত ধরে খেলাপি আছেন এবং যারা কিস্তি পরিশোধ করে যাচ্ছেন বা করবেন, এই অবসায়ন তো না, দুঃখিত, মার্জার যখন হচ্ছে, তখন তারা আবার নতুন করে কোনো ধরনের সুযোগ নিতে পারেন কিনা এই সময়টাতে, এখানে টাকা কিস্তি দেবেন কিনা বা ডিলে করবেন কিনা। এখন তো আবার নতুন নিয়ম আছে, 2% ডাউন পেমেন্ট, 2 বছরের গ্রেস পিরিয়ডে 10 বছর। এই জায়গাটা আরেকটু কাজ করতে হবে। যারা ধরেন এই যে আপনার এনপিএল যারা হচ্ছে বা হয়েছে, এই জায়গাটা খুব স্ট্রিক্টলি মনিটর করে এইখান থেকে কতটা রিকভারি করা যায়, এবং সেইটা প্রসেসটা। এবং অনেক সময় দেখা যায় যে অনেক ভালো ক্লায়েন্টও এখানে আছে যাদের হয়তো বা ডিফারেন্ট রিজনে আপনার বিজনেস রান করতে পারে না, তাদেরকে যদি আপনাকে সাপোর্ট দিতে হয়, তাদেরকে সাপোর্ট দিতে হবে। জি, আমি আসবো আবার আপনার কাছে, অধ্যাপক এনামুল হক, আপনার কাছে আসতে চাই। যখন আমরা দেখছি একদিকে ব্যাংক মার্জার হচ্ছে,
তখন দেখলাম যে খেলাপি নিয়ে যে আলাপ সেটি অনেকটাই পেছনে চলে গিয়েছে। আমরা সারাক্ষণ মার্জার নিয়ে কথা বলছি, ব্যাংক একীভূত হচ্ছে, টাকা ফেরত পাবে কিনা, আমানতকারীর দিকে চলে গেছে, কিন্তু যারা খেলাপি করেছে সেই বিষয়টা যেন হারিয়ে গেছে। ফারুক যেটি বলছিলেন যে খেলাপিটা আসলে কিছু অংশ লুটপাট হয়ে গেছে, ওগুলো আর ফেরত পাওয়া যাবে না, ওগুলো আলাদা করে ফেলতে হবে, নাহলে বাকি অংশ থেকে হয়তো ফেরত পাওয়ার একটা সুযোগ হতে পারে। না, আমার সাথে একমত। এটা হচ্ছে যে এটা লুটপাট হয়েছে, এটাকে ডিক্লেয়ার করে ফেলা উচিত এবং এটার জন্য শাস্তি কিছু থাকা উচিত। হ্যাঁ, কিন্তু এই সময় এসে যখন আমরা দেখলাম সে আবার একই সুযোগ খেলাপিদের জন্য 2% ডাউন পেমেন্টের 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 10 বছরে আপনি সেটা পুনঃতফসিল করতে পারবেন। এই সময় এসে কি এই সুযোগটা দেওয়া কি যৌক্তিক হলো কিনা? এটা এতদিন পরে ওনারা বুঝতে পারছেন। আমি তো মনে করি এখনও আমাদের যেটা হয় নাই, আমরা টোটকা এক ধরনের হোমিওপ্যাথিক ওষুধ দিচ্ছি পুরো সিস্টেমকে। উনি যেটা বলছেন ইকোসিস্টেম বদলানো, এইভাবে আপনাকে একটা দায়বদ্ধতা আনতে হবে। কাউকে দায়বদ্ধ করছেন না, ইভেন ব্যাংকের শেয়ার হোল্ডারের মধ্যেও কাউকে আনতে পারছেন না, ব্যাংকের কোনো এমডিকে আনতে পারেন নাই। বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেটররা যারা এই সমস্ত ব্যাংকের পেছনে ইন্সপেকশন করছে তারাই এখন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। অনেকে কিন্তু এরকম লোকও আছে। তার মানে হচ্ছে আপনি আসলে পুরো ইকোসিস্টেম কোলাপস করে গেছে। এখন আপনি বলছেন যেটা উনি বলেন পাবলিক সরকারি ব্যাংকের অবস্থা তো খুব ভালো না, খুবই ভালো না। যদি অবস্থা এরকম হয়, আমি তো আস্থা ফেরানোর রাস্তা দেখছি না। একটা হতে পারে ভালো ব্যাংকারকে দিয়ে, যার সুনাম আছে তাকে দিয়ে বলা যে তুমি চালাও, সাথে আমি তোমাকে একটা ভালো বোর্ড দিচ্ছি। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি যেটা মানুষকে আস্থা দেবে। আস্থা কিন্তু এমনি হবে না। সরকার যদি চিৎকার করেও বলে আমি দেব হবে না। আপনাকে সেরকম একজন না, যাদেরকে সমাজ আস্থায় নেয় এরকম একটা ব্যাংকারকে আনতে হবে এমডি হিসাবে। যদি আনেন তাহলে যেটা হবে অ্যাটলিস্ট তার হিসাবে যে না আমি এটা রেডি করব। তার সাথে এমন সব লোককে দিতে হবে ব্যাংকে ডিরেক্টর হিসেবে যারা এই লুটপাটের অংশ কখনো হবে না। আর যারা লুটপাট করছে তারা যেন ব্যাংকিং ব্যবস্থায় কখনোই ফেরত না আসতে পারে, সেই আইনটাও তো আমরা তৈরি করি নাই। মানে আমাদের কতগুলো বেসিক ডিসঅনেস্টিটা হচ্ছে, আমরা তাদেরকে তৈরি করি নাই। আমি যেটা দেখছি, যেটার সাথে আমি একমত না, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ম্যানেজমেন্টের দায়িত্ব নিচ্ছে। সেন্ট্রাল ব্যাংক ম্যানেজমেন্টের দায়িত্ব নিলে রেগুলেটরের ফেলিয়ার দায় কে নেবে? সুতরাং সেন্ট্রাল ব্যাংক কখনোই ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারে না। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত শুনবো আরেকটা বিরতির সময় হচ্ছে। ফারুক ভাইয়ের কাছ থেকে এসে মন্তব্য শুনবো। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। ফারুক ভাই, যে বিষয় নিয়ে কথা হচ্ছিল যে ম্যানেজমেন্ট তারাই রেগুলেটর, আসলে এইভাবে কি সেটাকে কতটুকু দক্ষতা? এটা আসলে তো চলার কথা না, কারণ কথা হচ্ছে যে আপনার মধ্যে একটা বিভাজন থাকতে হবে। ম্যানেজমেন্ট ইজ ম্যানেজমেন্ট। আপনি রেগুলেটর কিংবা মালিক পক্ষ তো ম্যানেজমেন্টের কাজ করতে পারে না। সুতরাং এইটাও কিন্তু আরেকটা ব্যাড প্র্যাকটিস আমাদের দেশে আছে, এটা আমরা এই সীমারেখাটা রাখি নাই। সুতরাং ম্যানেজমেন্ট আপনাকে কাদেরকে দেখতে হবে, যোগ্য ম্যানেজমেন্টের উপর আপনি ছেড়ে দিতে হবে তা আস্থা রেখে। এটা আমরা রাখি না, হয় যোগ্য ম্যানেজমেন্ট পাই না, কিংবা আমরা ম্যানেজমেন্টকে ওইভাবে আমরা তাদেরকে ক্ষমতায়ন করি না যে তারা ঠিকভাবে চালাক, আমি শুধু ওভারসি করব। এটা কিন্তু এই সীমারেখাটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মিশে গেছে। এই প্র্যাকটিসটা যতদিন না চলা যাবে, আমরা সুশাসনের কথা বলি, এগুলো তো সুশাসনের অংশ, তাই না? আমাদের সবচেয়ে বড় রিস্কটাকে আমি সেদিন কোথায় বলছিলাম যে রিস্ক ফ্যাক্টর যদি আমি বলি, ব্যাংকিং সেক্টরে অনেক রিস্ক নিয়ে আমরা লাভ করি, কিন্তু সবচেয়ে বড় রিস্ক হচ্ছে এখন আপনার এটা আপনার সুশাসনের যে রিস্ক, আপনার গভর্নেন্স রিস্কটা হচ্ছে সে বড় জিনিস। এটা যখনই ফেল করবে তখনই ও সব রিস্ক এসে এটার উপরে এসে পড়বে। ফারুক ভাই, ওই যে এই সময়টাতে সে 2% ডাউন পেমেন্টের সুযোগটা কেন দেওয়া হলো? এটা কি এই সময় প্রয়োজন ছিল? এটাও কিন্তু আমি আবার একই কথা বলছি, যেই কারণে আমরা মার্জার করছি সেই কারণেও কিন্তু আমি মনে করি যে এটা দেওয়া হয়েছে যাচাই বাছাই করে তাদেরকে দেওয়া উচিত, এবং ওইটাই করছে কিনা জানি না। সত্যিকার অর্থে যারা ক্ষতিগ্রস্ত কিংবা সত্যি, কিন্তু আমাদের সমস্যা কথা জানেন, আমাদের দেশে ব্যবসায়ীরা তাদের তো এটা কী বল, আবদারের সীমা শেষ নাই। সুতরাং তারা যে কোনো অজুহাতে এসে বলবে যে আমি এটা পারি নাই, ব্যবসা করতে পারি নাই। কিন্তু জেনুইনলি যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য দরকার ছিল এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তো বেসিক কোনো সংস্কার করতে পারি নাই। এই যে খেলাপি যারা হচ্ছে তাদেরকে আমরা সবসময় তোষণ করে এসেছি, আমরা তাদের বিরুদ্ধে তাদেরকে বলতে স্ট্রং হ্যান্ডে যে করবো সেটা করি নাই। সুতরাং আপনি ওইটা যদি না করেন তাহলে এটা করতে হবে, এখন যেটা করছেন, যেটা আমি 2% দিয়ে। কারণ আপনি তো কাউকে বাধ্য করছেন না লোন ফেরত দিতে, টাইমলি ফেরত দিতে হবে। আপনি কোনো
আর যারা ডাইভার্ট করে টাকা অন্য জায়গায় সরিয়েছে ইত্যাদি, আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। আপনি সবসময় তাদেরকে বিভিন্নভাবে তোষণ করে করেছেন, সেই কারণেই আজকে এটা করতে হবে। আজকে যে না করে বহির্বিশ্বে আমাদের ব্যাংকগুলো তো বিদেশি ব্যাংকগুলোর উপরে তাদের ক্রেডিট লাইন এক্সপোর্ট ইম্পোর্টের জন্য আপনার নির্ভরশীল, তাহলে তারা কোথায় যাবে? যদি এক সময় এই খেলাপির এরকম বাড়তে থাকে তাহলে তারা আমাদের ক্রেডিট লাইনগুলো বন্ধ করে দেবে, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টগুলো ক্ষতিগ্রস্ত হবে। এটাও কিন্তু একটা বাধ্য হয়ে করা বলে আমার মনে হচ্ছে। মাসুম, মানে এইভাবে কি মানে এটা তো দিয়েছে আসলে কিছু টাকা যেন আদায় হয় আর কি, সম্ভাবনা কতটা দেখেন? এখন ধরেন যদি এটা কেস টু কেস ভ্যারি করবে, এটা তো ঠিক করে দিবে বাংলাদেশ ব্যাংক না, এটা কেস টু কেস ভ্যারি করবে যদি ওই ধরনের সিচুয়েশন হয়। যেমন আমরা দেখেছি কয়েকটি গ্রুপ, বড় বড় গ্রুপ যাদের বিশাল ধরেন আপনার ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং বেস তারা রান করতে পারছে না, যদি ওরকম কেস টু কেস বেসিস হয় তাহলে সেটা নেসেসিটি অনুযায়ী ঠিক আছে, সেটা করতেছে। বাট এখন যেটা দেখতে হবে মেইনলি, আপনি এই আপনার যে মার্জারের যে ইস্যুতে, এখন এই মার্জারের ইস্যুটা ধরেন এই গভর্নমেন্ট আছে, কিছুদিন পরে গভর্নমেন্ট যদি চেঞ্জ হয়ে যায় তারপর এই প্রসেসটা কি হবে। এখন নর্মালি যদি যদি এই মার্জার ফেইল হয় তাহলে কিন্তু পুরো ব্যাংকিং সেক্টরের উপরে কিন্তু আপনার কনফিডেন্স লুজ করবে। তাহলে যেটা প্রথম থেকে যেটা গভর্নমেন্ট বা আমাদের এই গভর্নমেন্ট যেটা করছে সেটা হলো স্বচ্ছতাটা রাখতে হবে একেবারে স্পেসিফিক পুরো, কারণ এটা পুরো জাতিরও জানা দরকার এবং এই ক্লিয়ার পিকচারটা সামনে থাকা দরকার। এবং এখানে বারবার আমি যেটা বলি যে এইটা যারা লুট করেছে স্ট্রেইট, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। আপনি কোন ধরনের এমপ্লয়িজ, যারা এখানে ভালো এমপ্লয়িজ, খারাপ এমপ্লয়িজ, যারা এটার সাথে কোনোভাবে ইনভলভ ছিল না বা দক্ষ অদক্ষ, এগুলি জাজ করে আপনি সেটাকে স্পেসিফাই করে নিতে হবে। মানে যে সময় রয়েছে সরকারের হাতে, সেই সময় কি কোনো আশা দেখেন? সেটা লেংদি প্রসেস, কারণ এটা কোনো দেশেই এই 1 মাস 2 মাস 5 মাসের মধ্যে সম্ভব না। প্রত্যেকটা দেশেই দেখা গেছে 1 to 2 মানে অ্যারাউন্ড 2 ইয়ার্স তাদের মিনিমাম লাগে। কারণ আপনি যখন মার্জার করবেন এখানে অনেক ইস্যু আসবে। আপনি যে স্কিমটা প্রিপেয়ার করবেন, সেই স্কিম প্রিপেয়ার করবেন, রেশিওটা কী হবে সেটাও তো আপনার ব্যাপার আছে। এখানে বাংলাদেশ ব্যাংক বলছে যারা সেকেন্ডারি মার্কেটের শেয়ার হোল্ডার তাদেরকে কম্পেনসেট করবে, কিন্তু ইন জেনারেল কম্পেনসেট করার তো কিছু নাই। কারণ যদি এনএভি যদি নেগেটিভ হয় তাহলে তো আপনি জেনারেল শেয়ার হোল্ডার হোক আর স্পন্সর শেয়ার হোল্ডার হোক, বাট এখানে যেহেতু রেগুলেটরি ফেইলিওর ছিল সেই জন্য তারা বলছে যে কম্পেনসেট করবে অর্ডিনারি শেয়ার হোল্ডারদেরকে। তাহলে এই যে বাংলাদেশ ব্যাংকের যে লায়াবিলিটি, যেটা বারবার আমাদের আলোচনা থেকে আসছে, এই বাংলাদেশ ব্যাংকের যারা ইনভলভমেন্টে ছিল তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? তাহলে সেই অ্যাকাউন্টেবিলিটি আপনি মেক শিওর না করলে নেক্সট টাইমে আবার রিপিট হবে। স্যার আপনার কাছে আসতে চাই, যেসব কথা বলছিলাম স্যার, এই ব্যাংকগুলো যেগুলো মার্জার হচ্ছে স্যার, এখানে তো অনেকের পেনশনের টাকা রয়েছে, অনেকের আসলে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তারা তো এই সময়টাতে আসলে ভুক্তভোগী থাকবেন। এবং যে প্রশ্নটা বারবার আসছে যে গভর্নর কি থাকবেন ফেব্রুয়ারির পরে, হয়তো বা যখন সরকার চেঞ্জ হবে হয়তো নতুন গভর্নর আসবেন, হয়তো নতুন অর্থমন্ত্রী আসবেন নির্বাচন হয়ে গেলে। স্যার এর আগেও তো আমরা দেখেছি মার্জারের উদ্যোগ, সেটি আবার বদলে আবার এখানে অন্তর্বর্তী সরকারের সময় এক ধরনের ফর্মুলা, অন্তর্বর্তী সরকার যখন থাকবে না তখন আবার এটির ধারাবাহিকতা থাকবে কি না, নাকি অনিশ্চয়তার মধ্যেই ঘুরপাক খাবে যাদের টাকা রয়েছে? আমি অনিশ্চয়তাই দেখছি এই কারণে যে আমি দেখছি যেটা গভর্নমেন্ট বলছে যে আমি 1 লাখ টাকাকে বাড়িয়ে 2 লাখ টাকা পর্যন্ত সাপোর্ট করব, এটা তো খুব অল্প টাকা। এখনকার দিনে 2 লাখ টাকা কোনো টাকাই না। অনেক লোকের পুরো পেনশন ফান্ড এখানে বসে আছে, তাদের অবস্থা কি হবে সেটাও পরিষ্কার করা উচিত। মানে সরকারকে যদি ব্যাংকিং খাতে আস্থা ফেরত আনতে হয়, আমি কিন্তু 5টা ব্যাংক বলছি না, পুরো ব্যাংকিং সেক্টরের কথা বলছি, আস্থা ফেরত আনতে হয় তাহলে সরকারকে কিছু দায় নিতে হবে। এটা শুধু টাকা ছাপানোর দায় না, অপরাধের দায় নিতে হবে। অপরাধের দায় সেন্ট্রাল ব্যাংকের আছে, তার দায়িত্ব ছিল। কিন্তু এখন কি করছে, যেটা আমরা একটু আগে আমরা আলোচনা করলাম, ম্যানেজমেন্টের দায়িত্ব তাকে কেউ নিতে বলেনি। ম্যানেজমেন্টের দায়িত্ব যদি আপনি নিয়ে ফেলেন তাহলে তো আর অপরাধ সংগঠিত হবে নিজের মাধ্যমে। এবং সেই সঙ্গে ধারাবাহিকতা, মানে এই সরকারের ধারাবাহিকতা পলিটিক্যাল গভর্নমেন্টে থাকবে বলে মনে করেন? যদি রেগুলেশন দিয়ে কাজ করে তাহলে হবে, আর যদি ইন্ডিভিজুয়াল দিয়ে কাজ করে তাহলে হবে না। সুতরাং আমি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমি লিগ্যাল ফর্মে যাচ্ছে কিনা। যদি লিগ্যাল ফর্মে না গিয়ে আমি নির্বাহী আদেশের করতে চাই তাহলে এটা কাজ করবে না। এটাকে রেগুলেশন দিয়ে আইন দিয়ে করতে হবে যে ভবিষ্যতে যে কোনো ব্যাংক এরকম অবস্থায় পড়লে এই হচ্ছে আইনগত রাস্তা প্রক্রিয়া। এটা না করে আমি যদি 5টা ব্যাংকের জন্য এক আইন করি তখন কাজ হলো না। এটা কোনো রেগুলেশন, এটা এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট কি না? কারণ আমি তো জানি যে আমি 2 বছর থাকছি না, 2 বছর তো সময় লাগবে এই ব্যাংকগুলোকে আসলে এক করতে।
তাহলে প্রক্রিয়া শুরু করে দিয়ে গেলাম, তারপরটা হলে না, হলো, যদি না হলে নাই। প্রসেসটা ঠিক থাকে তাহলে প্রসেস চলবে। এই জন্য আমি বললাম রেগুলেটরি ফ্রেম দিয়ে করতে হবে। আমি যদি বলি যে না আমি চাচ্ছি 5টা ব্যাংক এক হোক, এটাতে কাজ করবে না, এটা ফেয়ার হবে না। ফেয়ার হবে ভবিষ্যতে শুধু এই ব্যাংক না, আরও 10টা ব্যাংকও বসে আছে, সবাই তাকিয়ে দেখছে কি হয়। কারণ তাদের মধ্যে অনেক জিনিস রয়েছে, যেটা আমি তো বললাম আপনাকে যে 40% সরকারি ব্যাংকে দেয় এনপিএল, আপনি বেসরকারি ব্যাংকে 15% এমপিএল। তাহলে এনপিএল যেহেতু বেশি আসছে, এগুলো অনেক জায়গায় ইচ্ছাকৃত, অনেক জায়গায় আমাদের সমাজের অবস্থার জন্য। আপনি যেমন অ্যাসেট ম্যানেজমেন্টের কথা বললেন, বেশ আগের একটা কাহিনী, গভর্নমেন্ট একটা অ্যাসেট বিক্রি করতে পারে নাই। বলে কেন? বলে ওটা কেনার মতো ক্ষমতা কারো নাই, ওটা যার বাড়ির মধ্যে আছে ওখানে ওই বাড়ি কেউ কিনতে পারবে না। অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে আমেরিকাতে কাজ চলা যায়, এটা বাংলাদেশে না। ফারুক চলবে না। মঈনুদ্দিন, ধারাবাহিকতা থাকবে পরবর্তী সরকারে এসে, তখন কি এটা আর ফাংশনাল আসলে থাকবে? এটা এমন থাকা উচিত যে আসলে সরকার তো সব দেশের সরকার পরিবর্তন হয়। তাহলে এটা কেন হবে যে একটি সরকার থাকলে এটি হবে, পরের সরকার সেটা স্ক্র্যাপ করে দেবে? এটা তো ওই ধারাবাহিকতা থাকা। আমাদের থাকাই দেশে তো এরকম হয়, স্বাভাবিক। আমাদের দেশে এরকম হয়, এরকম এটা হয়। পলিটিক্যাল সিদ্ধান্ত হয়। কিন্তু আপনি যদি একটা সত্যিকার লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়ে যেতে পারেন, এটা আইনগতভাবে, তাহলে সরকার আসলে যে পরিবর্তন করতে পারবে এটা আমি মনে করি না। সুতরাং ওই আইনের ধারাবাহিকতা চলবে। একটা সরকার আসলে সব কিছু চেঞ্জ হয়ে যায় নাকি? কিছু কিছু সিদ্ধান্ত চেঞ্জ হয় একটা পলিটিক্যাল কারণে, কিন্তু এইসব ব্যাপারগুলো এখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ তো থাকা উচিত না। যদি কোনো কারণে পরিবর্তন হয় যে সংখ্যার জায়গাটা, তখন আবার গ্রাহকরা যারা ভুক্তভোগী রয়েছেন তাদের আসলে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়তে এটা হবে, নতুন করে আবার শুরু যারাই করতে হবে। আসুক না কেন, তারা আমার মনে হয় না এর কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিবে। এটা আমরা তাদের শুভবুদ্ধির উপরে আস্থা রাখা উচিত। আস্থা রাখা উচিত। ব্যারিস্টার মাসুম, মানে এই ব্যাংকগুলো তো আবার মার্কেটে লিস্টেড, শেয়ার বাজারে লিস্টেড, তো যখন এই 5টা ব্যাংক যখন এক হয়ে যাবে, সবগুলো না, বেশ কয়েকটি না, মনে হয় listed। এক্সিম ব্যাংক আছে, কিন্তু আপনি ওই ছোটগুলো তো আসলে ছোটগুলো শেয়ার বাজারে নতুনগুলো listed না। নেই। তো যেই ব্যাংকগুলো লিস্টেড ফারুক ভাই, সেইগুলোর আসলে শেয়ারের কি হবে? শেয়ার এখানে তো এটা আমি এমনি তুলতাম কথাটা, যেহেতু প্রেফারেন্স শেয়ার না, আপনি যখন অবসায়ন করবেন তারা কিন্তু নাই। আপনি যখনই লিকুইডেট করবেন, আগে তো লিকুইডেট করতে হবে। ক্ষতিপূরণের কি হবে একটু ব্যারিস্টার মাসুমের কাছ থেকে হ্যাঁ জি, শুনি। পরে বলবেন, পরে ওনারা বলছে উনি অ্যাসিস্ট্যান্টে বলবে কিছু করা যায় কিছু কিনা। করা যায় কিনা। না, কিন্তু এখানে যেটা হলো কি, আপনি যখনই আমরা যখনই মার্জার করি, মার্জার করতে গেলে আমাদের যেটা হয়, কোম্পানি অ্যাক্টের আমাদের 228 229 অনুযায়ী করি। তো মার্জারে গেলে আমাদের ওই স্কিমটা প্রিপেয়ার হয় আপনার আইদার ইপিএস বেসিস অথবা ন্যাব বেসিস। এখন এই যে ব্যাংকগুলি, তাদের মোস্ট অফ দি হলো ন্যাব হলো মাইনাস। তাহলে যদি মাইনাস হয়, তাহলে আপনি তো যখন স্কিমটা হবে, তাহলে স্কিম হলে তো তারা ওই অর্ডিনারি শেয়ার হোল্ডার যারা, কারণ প্রায়োরিটি হলো আমাদের কোম্পানি আইন অনুযায়ী প্রায়োরিটি হবে যদি গভর্নমেন্টের কোনো আপনার ওই যে কি বলে রেভিনিউ বা যদি স্যালারি থাকে বা কোনো ট্যাক্স বাকি থাকে, সেগুলো আগে দিতে হবে। এগুলি আগে দিতে হবে। তারপরে ক্রেডিটরদেরকে আগে দিতে হবে। শেয়ার হোল্ডার হলো অ্যাট দি বটম। তাহলে আপনার তো এখানে যেই অ্যাসেট আছে, সেই অ্যাসেটের চাইতে তো আপনার লায়াবিলিটি অনেক বেশি। তাহলে যদি লায়াবিলিটি অনেক বেশি হয়, তাহলে তো এটা মাইনাস মানে হচ্ছে। খুব বেশি আশার খবর নেই না, যারা এটা শেয়ার উল্টা বাজারে, তাদের পকেট থেকে দেওয়ার কথা। প্রেফারেন্স শেয়ার হোল্ডার না বলে তাদের কোনো আশা না, আবার পকেট থেকে দেওয়ার কথা। কিন্তু এখন যেটা গভর্নমেন্ট যেটা করছে, যেহেতু এখানে লায়াবিলিটিটা হলো গভর্নমেন্টের, বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেটরি ফেইলিওর, সেই কারণে তারা চিন্তা করতেছে যে এই যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার, তাদের তো ম্যানেজমেন্টে কোনো ইনভলভমেন্ট ছিল না, এই ফেইলিওরে তো তারা দায়ী ছিল না, সেই জন্য তাদেরকে কম্পেনসেট করার জন্য একটা স্কিমের কথা ভাবা হচ্ছে, সেটা আমরা সামনে তো জানতে পারবো। এটা এখনো না যে ফেস ভ্যালুতে দিবে না মার্কেট প্রাইস, অনেক সময় 5 টাকা 4 টাকা 3 টাকা ছিল, কোন প্রাইসে দিবে। তো এগুলো অনেক কিছু যেটা টাইম টু টাইম তাদেরকে সিদ্ধান্ত সামনে নিতে তাহলে হবে। ফলো আপ আলোচনার সুযোগ থাকলো। আজকে শেষ করতে হচ্ছে আলাপ, নিশ্চয়ই আরেকদিন আলাপের সুযোগ হবে আপনাদের সঙ্গে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।